জামাত এখন যেহেতু এই যে তাজুল সাহেব, তাজুল ইসলাম, যিনি হচ্ছেন ট্রাইব্যুনালের এখন চিফ প্রসিকিউটর আছেন, তিনি, আপনি যেটা বললেন যে তিনি আগে ছিলেন যুদ্ধাপরাধীদের বিচারের সময় তিনি ছিলেন আসামি পক্ষের কৌশলী উকিল। তো এখন তাকে এখানে চিফ প্রসিকিউটর করা হয়েছে, এই কারণেই করা হয়েছে, দেখেন এখানে খুবই কিন্তু সূক্ষ্ম একটি বিষয়, যে আর কোন নিরপেক্ষ কি কেউ ছিল না? যদি এই সরকার নিরপেক্ষতার কথা তারা মুখে বলে, আর কাউকেই কি তারা নিরপেক্ষ কাউকে পায় নাই? একদম চিহ্নিত একজন ব্যক্তিকে এনে সেখানে বসিয়েছেন এই কারণেই, এবং এটি পরিকল্পিত ভাবেই বসানো হয়েছে তাকে, যাতে করে তিনি এই এখনকার যেন তেন ভাবে যাকে পাবেন, যাকে হাতের মধ্যে পাবেন, তাকেই ফাঁসিতে ঝুলিয়ে জামাতের যতজনকে যুদ্ধাপরাধী যে বিচারের মাধ্যমে যারা ফাঁসিতে যাদেরকে ঝুলানো হয়েছে সেটির স্রেফ প্রতিশোধ নেবেন। এই কারণেই এখানে তাদেরকে বসানো হয়েছে। আরেকটা জিনিস হয়েছে, এর উপরে কি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একজন বিচারপতিকে এইবার দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি বিএনপির আমলে দায়িত্ব পেয়েছিলেন, বিচারপতি হয়েছিলেন। 2004 সালে তিনি বিচারপতি হিসেবে, অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছিলেন, এবং 2006 সালে তিনি স্থায়ী বিচারপতি হন। পরবর্তী পুরো সময়ে আওয়ামী লীগের সময়েও তিনি আওয়ামী লীগের সাথে, এই জায়গাটুকু একটু খেয়াল করা দরকার, তিনি আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে আদালত পরিচালনা করেছেন, যেখানে বিএনপি পন্থী অনেক বিচারপতিরা আদালত পান নাই, বেঞ্চ পান নাই, সেখানে তিনি বেঞ্চ পেয়েছেন এবং তিনি প্রত্যেকটা মিটিং এ গিয়েছেন। এইখানে আমি মিলাচ্ছি ওনাকে, এই আপিলের ডিভিশনের বিচারপতি ইমদাদুল হক, তাকে আমি মিলাচ্ছি এই সার্জিস আলমের সাথে। এবং এখন যারা শিবিরের আত্মপ্রকাশ করছে, যারা ছাত্রলীগের মধ্যে ঘাপটি মেরেছিল, ঠিক একই কায়দায় এই ইমদাদুল হক, তিনি তিনি বিচার বিভাগের থেকে হাইকোর্টের বিচারক হিসাবে তিনি কাজ করেছেন, আড়ালে তিনি জামাতের কাজগুলো করেছেন। এখন তার মোক্ষম সময় এসেছে, তার বাড়ি কিন্তু আবার গোপালগঞ্জ। তো এখন মোক্ষম সময়টা এসেছে যে তিনি এই তার যে দল জামায়াত ইসলামী, তারা এখন কম্বাইন্ডলি তাদের মেইন মিশনটা হচ্ছে দলীয় সিদ্ধান্ত, কিন্তু এটি তাদের মিশনটি হয়েছে যে যেন তেন ভাবে হোক আওয়ামী লীগের এখন যতজন আছে এর মধ্যে যতজনকে পারা যায়, এবং সিনিয়র, তাদের মেইন টার্গেট হচ্ছে সিনিয়ররা। তো আমার কাছে সর্বশেষ যে তথ্য, সেই তথ্যটা হচ্ছে ইতিমধ্যে 2 দফা এই বিচারপতি, অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ইমদাদুল হক সাহেবের বাসায় বৈঠক হয়েছে, যেখানে তাজুল ইসলাম সহ এই যে প্রসিকিউটর, চিফ প্রসিকিউটর, তিনি সহ আরো কয়েকজন ছিলেন, এবং বাইরেও আরো একাধিক দফা আরো কয়েক দফা তাদের মিটিং হয়েছে। সেখানে তারা এবং দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের কাছে এই বার্তাটি দেওয়া হয়েছে যে সাবেক মানে এখন যে ইন্ডিয়ায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন রেহানা, অর্থাৎ বঙ্গবন্ধুর এই 2 কন্যাকে যে কোনো ভাবে হোক তারা এখন হাতের মধ্যে না পেলেও তাদেরকে প্রথম দফায় তাদেরকে একটা যেন বিচারের নামে একটা প্রহসন করে তাদেরকে একটা ফাঁসির আসামি হিসেবে দণ্ড দিয়ে তাদেরকে থাকুক দেশের বাইরে, কিন্তু দণ্ডটা তারা দিয়ে রাখবে। পাশাপাশি যারা হাতের মধ্যে এখন পর্যন্ত যতজনকে তারা ধরতে পেরেছে, খাঁচায় ঢুকাতে পেরেছে, এদের মধ্যে এই যে সিনিয়র লেভেলের যারা আছেন 7 জনকে তারা তালিকাভুক্ত করেছেন সর্বশেষ বৈঠকে। এই 7 জন হচ্ছেন, খেয়াল করেন নামগুলা, যে তারা প্রতিশোধটা কিভাবে নিবে, জামাতের মানে আগে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল সেই লেভেলটা তারা মেনটেন করে এই প্রথম সারির এই 7 জনকে প্রথম দফায়, এরপরে আরো 20-25 জন, 15 থেকে 20 জনকে তারা সেকেন্ড টাইমে টার্গেট করবে। আর এখন যারা এর মধ্যে আছেন, আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, মুক্তিযোদ্ধা মন্ত্রী ছিলেন আকমা মোজাম্মেল হক, বিচারপতি মানিক, তারপরে হচ্ছে আপনার আছেন শাহজাহান খান, আনিসুল হক এবং সালমান রহমান। এদেরকে কিভাবে মিলিয়েছে? তারা মিলিয়েছে
আমির হোসেন আমু এবং ইনু কে মিলিয়েছে তারা ওই লেভেলে, অর্থাৎ তাদের যারা সিনিয়ররা যারা ফাঁসি কাস্টে ঝুলেছেন তাদের লেভেলে। মীর কাসেমের সাথে তারা মিলিয়েছে, মিটিং এ কিন্তু এই জিনিসগুলো আলোচনা হয়েছে। আপনার মিলিয়েছে সালমান এফ রহমানকে। বিচার বিভাগের যেহেতু মানিক ওই সময় বিচারপতি মানিক যেহেতু এগুলো নিয়ে অনেক ধরনের কাজ করেছেন, সেই জন্য তাকেও এটার মধ্যে ঢুকানো হয়েছে। আরেকটি নাম আলোচনায় এসেছিল, কিন্তু সেটি কোনো না কোনো কারণে তারা আপাতত শাহরিয়ার কবিরের নামটি সেখানে তারা আনে নাই, এটা তারা পরের ধাপে নিয়ে যাবে। তো এখন এই যে বৈঠক হয়েছে এবং এটির কিন্তু আবার বহিঃপ্রকাশ আদালতে, অর্থাৎ এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে আদালতে, সেটা প্রকাশ্যেও কিন্তু এখন তারা রীতিমতো এক ধরনের প্রকাশ ঘটাচ্ছে। কিভাবে প্রকাশ ঘটাচ্ছে? তারা সেখানে হাসি ঠাট্টার মাধ্যমেই, যখন এই নেতাদেরকে আদালতে যেদিন সর্বশেষ নেওয়া হলো, সেদিন সেখানে প্রকাশ্যেই যে তোমার একে অন্যের সাথে যে ওই যে তারা কিন্তু হাসাহাসি করেছিল একটু, হাসানুল্লাহ কিন্নু, শাহজাহান খান, ওনারা তো স্বভাবসুলভ ভাবেই সবসময় হাসেন, যে কোনো রাগের সময় কিন্তু এই দুজন হাসেন। তো ওনারা যখন হাসছিল তখন ওইখানে প্রকাশ্যেই সাউন্ড করা হচ্ছিল যে তোমাদের তো হাসো, এখন হাসো, তোমাদের তো ফাঁসি রেডি। তো এই জিনিসগুলো তারা এখন ওইখানেও বলা শুরু করেছে। তো মূল বিষয়টি হচ্ছে যে, বা আমার কথাটি হচ্ছে যে, গত আন্দোলনের সময় যেই অভিযোগগুলো তারা নিয়ে এসছে সামনে, যদি সেই আইনগত আইন মাফিক সেই আইনের গতিতে যদি সেই বিচার ব্যবস্থা চলুক, অপরাধ হয়ে থাকলে সেগুলো বিচার হবে, এটি নিয়ে কোনো আপত্তি নাই কারণ। কিন্তু যদি সেটি তারা উদ্দেশ্যমূলকভাবে, পরিকল্পিতভাবে এবং প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা যদি প্রতিশোধ নেওয়ার জন্য একেবারে স্রেফ এই বিচার প্রক্রিয়াটিকে সাজানো এবং তাদের মাইন্ডসেট করা যে কি হয়েছে না হয়েছে, এদেরকে আগে আমরা ফাঁসিতে ঝুলাবো, এটাই হচ্ছে তাদের টার্গেট। এখন কেন এই টার্গেট? এইটা আমি এই তথ্যটা পাওয়ার পরে আমার সোর্সের মাধ্যমে আমি একটি যাচাই বাছাই করলাম। তো যাচাই বাছাই করতে গিয়ে আমার যে আদালতেরই আরো একাধিক সোর্স, তাদের মাধ্যমে যে জিনিসটি জানতে পারলাম সেটি আরো একটু ভিন্ন ধর্মী। সেটি হচ্ছে যে জামায়াতের মূল সিদ্ধান্তটি যে তারা এখন যা দেশের সিচুয়েশন, তাতে করে তারা নির্বাচনের মাধ্যমে এই মুহূর্তে যদি নির্বাচন হয়, যেটি বিএনপি চাচ্ছে, আগে যদি জাতীয় সরকার নির্বাচন হয়, সেই নির্বাচনে কোনোভাবেই তারা বিজয়ী হতে পারবে না। মানে বিজয়ী হতে পারবে কিছু আসনে হয়তো, কিন্তু তারা সরকার গঠন করতে পারবে না। আর যদি সরকারে তারা না আসতে পারে, বিএনপির লেজে ভর করে আসলেও তারা এই তাদের প্রতিশোধ নিতে পারবে না। এখানে কিন্তু মূল বিষয়টি হচ্ছে প্রতিশোধ নেওয়া, এটি তারা নিতে পারবে না, কখনোই না, তারা যদি নিরঙ্কুশ ভাবে আসতে না পারে। সেই জন্য যেহেতু তারা এই সরকারের সময়ে সুযোগ সুবিধাটি পাচ্ছে, তারা এটিকে মোক্ষম সময় হিসেবে বেছে নিয়ে তাদের চ্যালেঞ্জ হচ্ছে যে যা কিছু হোক, তারা আগে এই ফাঁসিতে কয়েকজনকে ঝুলিয়ে এরপরে নির্বাচনের দিকে তারা যাবে। এই কারণে তারা বিএনপির সাথেও কিন্তু এইটা নিয়ে তাদের দূরত্বটা তৈরি হয়েছে। বিএনপি চায় যে না, বিচার প্রক্রিয়াটি এটি ধারাবাহিকভাবে চলবে, কিন্তু তারা আগে চায় নির্বাচন, তারা আগে চায় সংসদে যেতে, তারা আগে চায় ক্ষমতায় বসতে। তো এই জায়গাটিতে বিএনপি এবং জামাতের এই যে দূরত্ব বেড়ে যাওয়ার অন্তর্নিহিত কারণ কিন্তু এটি একটি বড় কারণ এবং মূল একটি কারণ। তো এখন পর্যন্ত জামাত, আজকেও আমার সাথে আমার একাধিক সোর্সের সঙ্গে কথা হয়েছে, তারা যে জিনিসটা চায় সেটি হচ্ছে তারা কোনোভাবেই তারা নির্বাচনে এই এদেরকে ফাঁসিতে ঝুলানোর আগে নির্বাচনে তারা যাবে না। প্রয়োজনে এমনকি হয়েছে, আজকে আমি যতটুকু শুনেছি আপডেট সেটুকু হচ্ছে যে প্রয়োজনে যদি তারা এমন কোন প্রেসারে পড়ে যে নির্বাচনে আগে করতেই হবে, সেই ক্ষেত্রে তারা দেশের মধ্যে এমন কোন একটা সিচুয়েশন করবে যাতে অটোমেটিক ভাবে নির্বাচনটা পিছনে চলে যাবে এবং তারা ওই সুযোগে এই ইয়েটা করে ফেলবে, বিচারটা করে ফেলবে। এমনও হতে পারে তারা প্রয়োজনে খুব দ্রুত সময়ে
একদম এই 1-2 মাসের মধ্যে, অর্থাৎ আগামী 1-2 মাসের মধ্যেও যেহেতু সবকিছু সাজানো থাকবে, সাজাবে তারা, সুতরাং তাদেরকে রায়টা দিয়ে দিবে। এবং তারা এই ভয়টা পাচ্ছে যে যদি এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটি তারা ডেভিল অপারেশনের মাধ্যমে বা ডেভিল হান্টের মাধ্যমে যে প্রক্রিয়াগুলো চালাচ্ছে, এটিকে যেমন আগামী মাস, এই মাস নাগাদ আবার একটা যা সিচুয়েশন হবে সেটার ভিত্তিতে সেনাবাহিনীর দিক থেকে ভিতরে তাদের একটি প্রস্তুতি আছে, প্রয়োজনে তারা ইমার্জেন্সি দিবে, সেটাও তাদের একটা সিদ্ধান্ত হয়ে আছে বলে আমার ওইখানের কিছু সোর্সের মাধ্যমে আমি জানতে পেরেছি। তৌফিক মারুফ, আপনার অনুসন্ধানের যতটা আমরা এখানে সবে ধারণা পেলাম, এটা একটা চাঞ্চল্যকর, বিস্ময়কর এবং ভীতিকর। বাংলাদেশে বিচার ব্যবস্থা কোন পর্যায়ে চলে গেলে এভাবে আগে বৈঠক করে রায় তৈরি করা হয়, এটা আমি জানি না কোনো দেশে এটা সম্ভব কিনা। আপনি এখানে যে তথ্যটা তুলে এনেছেন, আচ্ছা আমাদের আরো একটু বিস্তারিত বলা যায়, কত তারিখে এই বৈঠকগুলো হয়েছে? এর মধ্যে আমি স্পেসিফিক তারিখটা আমি বলতে চাই না, কারণ এই তারিখটার সাথে আমার যে সোর্স তার রিকোয়েস্ট হচ্ছে যে তারিখটা এবং জায়গাটা, কিন্তু যেহেতু ওই যে ওনার বিচারপতির বাসায় হয়েছে, সুতরাং এইটুক পর্যন্তই রাখতে চাই। এবং তারিখটা উনি যেহেতু যখন এই তারিখটা বলা হলেই এটা অন্যদের মধ্যেও একটু আমি এই জন্য এইখানে তারিখটা আমি বলতে চাই না, কিন্তু তারিখটা আমার জানা আছে। তো যেটা হলো এখানে আইন উপদেষ্টা একটা ধারণা দিয়েছেন এত এই মাসের মধ্যে বিচার শেষ হবে। এই বৈঠকের সাথে কি এটা যোগসূত্র আছে এখানে? হ্যাঁ, আমি এইটা লিঙ্ক করতে আমি চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে এই যে এখন উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন এর মধ্যে আইন উপদেষ্টা, বিশেষ করে আইন উপদেষ্টার সাথেও এই চক্রের বৈঠক হয়েছে, একটা বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে আইন উপদেষ্টার সাথে তাদের কিছু মতের বিরোধ হয়েছে, অর্থাৎ 2-3টা নামে তাদের বিরোধ হয়েছে। এবং আইন উপদেষ্টা এই জিনিসটা চান, উনি এই পর্যন্ত এগ্রি করেছে যে ঠিক আছে, বিচার এবং রায়টা এর মধ্যে হবে, দ্রুত সময়ের মধ্যে আপনারা আগায় নেন, কিন্তু একেবারে যে 2-1 মাসের মধ্যে, অর্থাৎ তারা চাচ্ছে রায় দিয়ে দ্রুত হাইকোর্টে, যেহেতু হাইকোর্টে চলে যাবে, হাইকোর্ট দিয়ে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে, অর্থাৎ এইটা তারা যে কোনো ভাবে মানে কার্যকর করে ফেলতে চাচ্ছে ইমিডিয়েটলি, এই জাতীয় নির্বাচনের আগে। এই জায়গাটা হচ্ছে আইন উপদেষ্টা অনেকটা বিএনপির সুরে কথা বলছেন ওই মিটিং এ। আইন উপদেষ্টা তাদেরকে বলছেন যে আপাতত আপনারা বিচার কাজটা শুরু মানে খুব দ্রুত শেষ করেন, কিন্তু কার্যকরের জায়গাটায় আপনারা সেটা যাতে সঠিকভাবে আগায় আরেকটু আপনারা ভেবে চিন্তে আগান, এগুলো আমরা পরে দেখব। এই পর্যন্ত হচ্ছে আমার সীমাবদ্ধতার মধ্যে থেকে আমি এই পর্যন্ত জানা গেছে আর কি।